আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদেরকে কোরিয়ার সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা। তো এটা আসলে কিভাবে চলে সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন। তো গোটা কোরিয়াতে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করার জন্য প্রতিটা এরিয়াতে আপনার বেশ কিছু বিল্ডিং আছে, বেশ কিছু ধানজি আছে। যেমন ধরেন এটা খিয়ংগিদোর সুওনে আপনার বেশ কিছু ধানজি আছে, আবার অন্য একটা এলাকাতে আপনার বেশ কিছু ধানজি আছে, আবার অন্য একটা এলাকাতে বেশ কিছু ধানজি আছে। তো এই ধানজি বা বিল্ডিংগুলোতে আপনার হচ্ছে বেশ কিছু শোরুম আছে। তো এই শোরুমগুলোতে আপনার বেশ কিছু ডিলার আছে। তো তাহলে কি দাঁড়ালো? তাহলে হচ্ছে একটা বিল্ডিংয়ে আপনার বেশ কিছু শোরুম আছে, শোরুমগুলোকে আপনার হচ্ছে সাংসা বলে। আর এই এক একটা সাংসাতে বেশ কিছু ডিলার আছে। তো এই ডিলারগুলো মূলত আপনার হচ্ছে গাড়ি কেনে এবং বিক্রি করে একটা শোরুমের আন্ডারে। তো ধরেন যে আমি যে শোরুমে আসি, আমার যদি ডিলারশিপ থাকে, তাহলে আমি ওই বিল্ডিংয়ের তথা পার্শ্ববর্তী যে কোনো বিল্ডিংয়ের গাড়ি আমি বিক্রি করতে পারবো। আমার যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তো ওটা বিক্রি করতে পারবোই। যদি আমার নিজস্ব গাড়ি না থাকে সেই ক্ষেত্রে আমি পাশের শোরুমের বা পাশের বিল্ডিংয়ের গাড়ি বা পাশের এলাকার বিল্ডিংয়ের গাড়িও আমি বিক্রি করতে পারবো। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন, ভাই এই গাড়িটা আছে, এই গাড়িটা আছে, এই গাড়িটা আছে। তো এই জিনিসটা আসলে খোলাসা করার জন্য আমি মূলত এই কথাটা বলতেছি। আমাদের শোরুমে যদি থাকে তাহলে তো ভালোই, যদি আমাদের শোরুমে না থাকে তাহলে পাশের শোরুমে অবশ্যই আছে। আর পাশের শোরুমেও যদি না থাকে তাহলে ওই বিল্ডিংয়ে আছে। আর যদি বিল্ডিংয়ে না থাকে তাহলে পাশের বিল্ডিংয়ে আছে। মানে গাড়ি আমাদের কাছে আছে, আপনি যেই গাড়ি নিতে চান না কেন। তো এই জন্য সব গাড়ি আমাদের কাছে আছে। আমাদের যাদের ডিলারশিপ আছে তারা আমরা যে কোনো গাড়ি আপনাদের কাছে বিক্রি করতে পারি। এটা মোটামুটি পরিষ্কার, আপনাদের আশা করি এটা মোটামুটি পরিষ্কার। তো এখন আপনি যদি আমাকে গাড়ির জন্য কল দেন, আমার কাছে যদি আপনি যে গাড়ি চাচ্ছেন সেই গাড়ি যদি আমার কাছে থাকে তাহলে তো আমি আপনাকে দিলামই। আর যদি না থাকে সেই ক্ষেত্রে অন্য ডিলারের গাড়ি আমি আপনাকে দিতে পারি। তো অন্য ডিলারের গাড়ি যদি আমি আপনাকে দেই, সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কোথায়, সমস্যাটা হচ্ছে কোথায়? আমার হলো খুব সীমিত লাভে আপনাকে গাড়িটা দিতে হবে। কারণটা হচ্ছে কি, ওই গাড়িটা আমার না, গাড়িটা হচ্ছে অন্য ডিলারের। সে টাকাটা ইনভেস্ট করে গাড়িটা কিনছে। তো সেই ক্ষেত্রে ওখানে আমার কোনো লাভ নেই বললেই চলে। তো এই যে আমার লাভ নেই জন্য অনেকেই করে কি, অন্য ডিলারের গাড়ি যখন আর একজনকে কাছে বিক্রি করে তখন ও হচ্ছে ওই গাড়িটার যে প্রাইস ওই ডিলার দিয়ে রাখছে সেই প্রাইস থেকে বাড়ায়। ধরেন যে একটা গাড়ির দাম 7 মিলিয়ন, 1 মিলিয়ন বাড়াই দিয়ে আপনাদেরকে বলে যে ভাই এত টাকা কম দিয়েন, বা গাড়ির দাম এটা এত টাকা কম দিয়ে। তো এই কাজটা হচ্ছে অন্য ডিলাররা বা অনেকেই করে আর কি। তো এখন আপনি যদি গাড়ি কিনতে যান, সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা
খেয়াল রাখতে হবে যে গাড়িটাতে ওইভাবে বাড়াইছে কি না। তো এইটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে বাড়ায় যখন দাম যখন বাড়ায় তখন হচ্ছে যে সাইট থেকে আপনাদেরকে ডিলার গাড়ি দেখাচ্ছে শুধু সেই সাইটেই দাম বাড়াতে পারে, অন্য কোনো সাইটে না। যেমন এনকার, কেবি সাসা এগুলোতে দাম বাড়াতে পারে না। এখানে ডিলারের যে দাম সেই দামে হচ্ছে এই সাইটগুলোতে পাবলিশ থাকে, পাবলিকলি এই যে ওপেন থাকে। তো আপনারা যখন গাড়ি কিনতে যাবেন তখন আপনাদের সাথে অবশ্যই কেবি ছাছা অথবা এনকার ইনস্টল দিয়ে রাখতে হবে। তারপরে আপনাকে যখন গাড়ি দেখাবে তখন আপনি ওই গাড়ির নাম্বারটা ওখানে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি হচ্ছে ওখান থেকে সঠিক প্রাইসটা দেখতে পারবেন। তাহলে মাঝখান থেকে যে ডিলার আপনাদের কাছে যে টাকাটা বেশি নিতে চাচ্ছিল এইটা নিতে পারবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো আপনাদেরকে যখন দামে যখন ঠকাতে পারবে না তখন চেষ্টা করবে হচ্ছে অন্যভাবে ঠকাতে। তো অন্যভাবে ঠকানোর ওয়েটা আমি আপনাদেরকে বলি। আপনারা যখন গাড়ির কন্ট্যাক্ট করবেন তখন দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে গাড়ির দাম, আর একটা হচ্ছে নাম পরিবর্তন ফি। এই নাম পরিবর্তন ফি এর মধ্যে আপনার গাড়ির দাম এবং নাম পরিবর্তন ফি দুইটা আলাদা আলাদা উল্লেখ থাকতে হবে। এবং নাম পরিবর্তন ফি এর মধ্যে আপনার কয়েকটা জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে গাড়ির ট্যাক্স, টোটাল 8%-এর মতো ট্যাক্স আপনার ওখানে উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে মেয়াদবি উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত আপনার হচ্ছে ডিলার ফি উল্লেখ থাকতে হবে। চতুর্থ আপনার হচ্ছে সংনং বি। আপনার আমাদের মেজান থেকে যখন গাড়ি কিনবেন তখন আপনাকে সংনং বি দিতে হবে। সংনং বিটা কি সেটা আমি পরে বলবো। সংনং বির জন্য আপনাকে একটা পার্টিকুলার একটা টাকা দিতে হবে। প্লাস আপনাকে হলো ইঞ্জিন দিয়ে বলে আর কি স্টাম্পের জন্য আপনাকে 4,500 দিতে হবে। আপনাকে দঙ্গিবির জন্য 6,000 দিতে হবে। আপনাকে হচ্ছে দোজাংয়ের জন্য 13,000 দিতে হবে। তো এই মোটামুটি। তাহলে আমি আবার বলছি, ট্যাক্স 8%। ট্যাক্স 8%-এর সাথে আপনাকে হচ্ছে মেদবি, ডিলার ফি, ইঞ্জিন জি, দঙ্গিবি, দোজাংবি, এই টাকাগুলো আপনার নাম পরিবর্তন ফিতে প্রতিটা ওই অনুযায়ী আসে কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে। তা না হইলে এরকম ঘটনা আমার দেশি ভাইয়ের সাথে ঘটছে যে গাড়ির দাম এত, ইজন বি এত লিখে বিক্রি করছে। পরবর্তীতে নাম পরিবর্তন করার সময় টাকা শর্ট, তখন হচ্ছে ওই ভাইকে মেসেজ দিছে যে এত টাকা না পাঠালে তোমার গাড়ির নাম পরিবর্তন হবে না। তো এই বিষয়টা, এই দুইটা বিষয়, গাড়ির দাম এবং ইজন বি, এটা দুইটা বিষয় খুব ভালো করে খেয়াল করবেন। এই দুইটা বিষয় যদি আপনাকে কেউ ঠকাতে না পারে তাহলে চেষ্টা করবে হচ্ছে লোনের ক্ষেত্রে। তো আমি লোনের ক্ষেত্রে বলি, লোন হচ্ছে আমরা দেই না, মেজাং থেকে আপনাকে, মেজাং বলে আর কি, আমাদের শোরুমগুলোকে মেজাং বলে বা সাংসা বলে, মেজাং থেকে আপনাকে লোন দেওয়া হয় না। লোন হচ্ছে আপনাকে দেয় হলো ক্যাপিটাল কোম্পানি। সেটা হতে পারে হানা ক্যাপিটাল, কেবি ক্যাপিটাল, জেবি ক্যাপিটাল, ক্যাপিটাল কোম্পানি। তো আপনারা যখন ঠিক করেন যে আমি এই গাড়িটা নিব, তখন ওই গাড়ির ইনফরমেশন আর আপনার ইনফরমেশন ওই ক্যাপিটাল কোম্পানিকে দিলে ক্যাপিটাল কোম্পানি হচ্ছে আপনার কাছে পারমিশন নিয়ে আপনার কি পরিমাণ টাকা পয়সা ছিল, আছে, আপনার কি পরিমাণ লোন আছে, এগুলা চেক করে তারপরে ওরা সিদ্ধান্ত নেয় যে আপনাকে লোন দেওয়া যাবে কি যাবে না, বা আপনাকে লোন দিলে কত % হারে দেওয়া যাবে, বা আপনাকে কত টাকা পর্যন্ত লোন দেওয়া যাবে, বা আপনাকে কত দিনের জন্য দেওয়া যাবে। এই বিষয়গুলো আসলে আমরা ঠিক করি না, এটা হলো ওই ক্যাপিটাল কোম্পানি ঠিক করে। তো এই বিষয়টা আপনারা হচ্ছে খেয়াল করবেন, ওখানেও যেন আপনাদের কোনোভাবে ঠকাতে না পারে। তো এটা গেল এই কয়েকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে।
তারপরে আপনারা হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা হচ্ছে ওই ডিলারের সাথে হচ্ছে ডিল করবেন, গাড়ি কিনবেন। তো আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সে বিষয়টা বুঝেছেন। আমি আবার বলছি, সার কথা হলো, আপনার গাড়ি বিক্রি করার জন্য আপনার নিজস্ব গাড়ি না থাকলেও চলে, অন্য ডিলারের গাড়ি আপনি বিক্রি করতেই পারেন, কিন্তু অন্য ডিলারের গাড়ি বিক্রি করার সময় ডিলাররা দাম বাড়াতে পারে, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন তার প্রমাণ কেবি হাসাতে দিবে, অথবা তার যে আইডিতে দাম যে বাড়ায়নি, ওখানে যে জিরো, এটা আপনাকে দেখাতে হবে। এই দুইটা জিনিস যদি সে শো করতে পারে তাহলে বুঝবেন যে সে দাম বাড়ায়নি, ওই ডিলার যে দামে বিক্রি করতে চাইছে সেই দামেই আপনাদের কাছে বিক্রি করতেছে। তো এখন সেই দামে বিক্রি করলে আমাদের পারিশ্রমিকটা কোথায় কোথায় থাকে? আমরা যে ডিলার ফি নেই, এখানে একটা পারিশ্রমিক থাকে। আর ওই ডিলারের গাড়ি বিক্রি করার জন্য আমরা ওখান থেকে কিছু পার্সেন্টেজ পাই। সত্য কথা বলতে, ওখান থেকে কিছু পার্সেন্টেজ পাই, ওইটা আমরা পাই। এ দুটা খুবই সামান্য। যদি আমরা হচ্ছে গাড়িতে দাম না বাড়াই তাহলে আমাদের এই পারিশ্রমিকটা খুবই সামান্য। তবে এই সামান্যটা হচ্ছে রেখে আমি গাড়ি আপনাদের কাছে বিক্রি করি। আমি কারো কাছে এখনো 1 টাকাও বেশি নেই নাই অন্য ডিলারের দামের থেকে। কিন্তু অনেক ডিলার আছে যারা হচ্ছে অন্য ডিলারের দামের থেকে দাম বাড়িয়ে আপনাদের কাছে নেয়। এর প্রমাণ আমি অনেকবার দিয়েছি। তো এই ধরনের প্রতারণার শিকারের হাত থেকে আপনারা হচ্ছে চেষ্টা করবেন যেন আপনাদেরকে ওই প্রতারণার হাত থেকে যেন আপনারা বাঁচতে পারেন। আর তার আগে, যাবার আগে একটু ভালো করে জেনে শুনে যাবেন। এটা হচ্ছে আমার আপনাদের কাছে কি উপদেশ বলেন আর অনুরোধ বলেন, সেটাই। যাই হোক, ভালো থাকবেন। কোরিয়াতে আছেন অনেকেই, এখন ইদানিং আমাকে অনেক বিষয় নক করতেছে। যেমন ধরেন যে এক ভাই নক করতেছে, ভাই আমি ভিসার জন্য আবেদন করব, আমার এই কাগজপত্রগুলো ঠিক আছে না, আছে কিনা একটু দেখে দেন, আমার এটা ঠিক আছে কিনা একটু দেখে দেন। তো এরকম অনেকে অনেক বিষয় আমার কাছে জানতে চাচ্ছে। আপনাদেরও যদি এরকম কোনো বিষয় জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও বানালে আপনার ওই বিষয়ে কথা বলবো। আবার যদি কোনো বিষয় আমাকে সাজেশন দেওয়ার থাকে সেটাও জানাবেন। তো সঙ্গে থাকুন, আশা করি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যার ফলে আপনাদের উপকার হবে আর আমারও পরিচিতি বাড়বে। পরিচিতি বাড়া ভালো, পরিচিতি বাড়লে আমি যদি মারা যাই তাহলে অনেক মানুষ আফসোস করবে, কিন্তু পরিচিতি যদি না বাড়ে তাহলে তো অনেক মানুষ আফসোস করবে, মারা গেছি। যাই হোক, এই হলো অবস্থা আর কি। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সকলে যারা গাড়ি চালান তারা খুব সাবধানে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাদের হচ্ছে সামনের গাড়িকে অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। সামনের গাড়ি যদি কখনো ব্রেকে চাপ দেয়, ব্রেক প্রেস করে, আপনারাও গাড়ির ব্রেক প্রেস করবেন। কারণ হচ্ছে সামনের গাড়ি স্লো করতে যাচ্ছে, আপনি যদি স্লো না করেন তাহলে কলিশন হতে পারে। তো আশা করি আমি যেটা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। সর্বোপরি কোরিয়াতে আইন কানুন মেনে চলবেন। কোরিয়াতে আইন কানুন খুবই কড়া, তো আইন কানুন মেনে চলবেন।
যদি আমার ভিডিও দেখেন তার জন্য আমার অনুরোধ, মানুষকে ঠকানোর আগে একবার ভেবে দেখবেন। আপনারা যারা গাড়ি সম্পর্কে কম জানেন তারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন যাওয়ার আগে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।